জান কেন এমন করে বলছো? শেষ হয়ে গেছে কি রাতটা? হয়নি তো। আচ্ছা দেখো আমার দিকে, চলো ছাদে যাই। ছাদে গিয়ে একসাথে দুজনে চন্দ্রবিলাস করতে হবে। শোকত এমন মন ভোলানো কথায় মিমি এক চিলটি হাসি হেসে সে উঠতে যাবে, অমনি কিছু একটা ভাঙার শব্দ আসে বাইরে থেকে। শোকত কি হয়েছে দেখতে ঘরে থেকে ভেবে দেখতে পায় বাচ্চাটি মাটিতে পড়ে কাঁদছে। শোকত দৌড়ে গিয়ে বাচ্চাটিকে মাটি থেকে তুলে আদর করে কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়ে। পিছন পিছন মিম খাবার ঘরে এলে শোকতকে বাচ্চাটিকে আদর করতে দেখে মিমের রাগ যেন আরো দ্বিগুণ বেড়ে যায়। তাই মিম রাগের চোটে আবার ওর নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। এদিকে শোকত আদর দিয়ে বাচ্চাটি কান্না থামিয়ে বাচ্চাটিকে কোলে করে ঘরে নিলে দেখে মিম আগেই ঘুমিয়ে পড়েছে। এ বাবা এখনই ঘুমিয়ে গেল, যাজ্ঞা ঘুমাক। মেয়ের থেকে মুখ ঘুরিয়ে শোকত তার কোলে থাকা বাচ্চাটিকে দেখাবার দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলে, এই বাবু তুমি ঘুমাও, তাকিয়ে রয়েছো কেন? ঘুমাও। আচ্ছা দাঁড়াও, চলো আমরা বাইরে গিয়ে ঘুমাই। এভাবে কেটে যায় প্রায় 1 মাস। মাসের মধ্যে কেবল যেন পরিবর্তন লক্ষ্য করছে শোকত। আর আগের মতন শোকতকে ভালোবাসে না মিম। তা আজ সকাল থেকেই শোকত রিমিকে কোলে নিয়ে খাইয়ে দিচ্ছে। রিমি হলো সেই বাচ্চাটির নাম। শোকত খুব আদর করে এই নামটি ঠিক করেছে বাচ্চাটার জন্য। মিম কেমন যেন সকাল থেকে শোকতের সাথে কথা বলে না। শোকত খাবার ঘরে বসে রিমিকে খাইয়ে দিচ্ছে আর টিভি দেখছে। হঠাৎ রিমি কেঁদে ওঠে। কি হয়েছে মামুনি, কি হয়েছে, কাঁদছো কেন? কিছুতে রিমি কান্না থামানোর নাম নিচ্ছে না। এমন সময় মিমুর সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল, তাই শোকত কিছু না ভেবে বলে ওঠে, মিম দেখো না রিমি তখন থেকে কেঁদে চলছে। কেন কাঁদছে কিছুই তো বলে না। শোকতের উপর মিম সকাল থেকে রেগেছিল আর তার উপর আগুনের মধ্যে ঘি দেবার কাজ করে শোকতের কথায়। কি পেয়েছো কি তুমি? আমার কি কোনো কাজ নেই? শুধু তোমার আর এই মেয়ের কথা মতো চলতে হবে আমাকে? ভুলে যেও না এই মেয়েটি আমাদের নয়, এর আসল জায়গা এতিম খাওয়া উচিত ছিল। সেখানে তুমি একে রাস্তা থেকে তুলে নিয়ে এসে মাথায় করে রাখছো। শুধু কি তাই? তোমার অফিস যাওয়ার পর থেকেই মেয়েটিকে আমাকে সামলাতে হয়। আবারও বলছি মনে রাখবে এই মেয়ে আমার, কেন তোমারও না। পারলে ওকে এতিমখানায় রেখে এসো। মিমের কথাগুলো অতি জোর গলায় বলে শোকত নিজের রাগ সামলাতে না পেরে বলে দেয়, ব্যাস হয়েছে, লাগবে না তোমাকে রিমিকে দেখে রাখতে, আমি যে পারবো। কেমন মেয়ে গো তুমি, একটি বাচ্চার প্রতি কোনো মায়া দয়া নেই। এ আবার কেমন যে মা হবে তা আমার বেশ ভালোই বুঝতে পারছি আমি। শোকত শেষ কথায় মিম কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। শোকত কোনো রকম রিমিকে কান্না থামিয়ে ঘরের দিকে পা বাড়ায় নিজে ভুলের জন্য ক্ষমা চাইতে। শোকত ঘরে ঢুকে দেখে মিম নিজে কাপড় চোপড় সব এক ব্যাগে মধ্যে ঢুকানে ব্যস্ত। শোকত অবাক হয়ে বলে, মিমে কি করছো তুমি? কেন নিজের জামাগুলো এভাবে ব্যাগের মধ্যে ভরছো? মিম শোকতের কথায় উত্তর না দিয়ে ব্যাগ নিয়ে সোজা বেরিয়ে যেতে থাকে ঘর থেকে। শোকত দৌড়ে গিয়ে মিমের ব্যাগ ধরে ফেলে। মিম পিছনে ঘুরে চিৎকার করে শুধু বলে, ছাড়ো ব্যাগটা। চাই না আমি তোমার সাথে থাকতে, ডিভোর্স লেটার পেয়ে যাবে, সই করে দিও। শেষে কথা বলে মিম সোজা হন করে বেরিয়ে যায় বাড়ি থেকে। শৌকত গেটে দাঁড়িয়ে থেকে শুধু মেয়ের বাবার পথে দিকে তাকিয়ে থাকে। হঠাৎ আয়শা বলে ওঠে, দাদু তবে তুমি কেন আর মিম দিদনের কাছে যাওনি? শৌকত আজ সাহায্য হয়ে বিছানায় পড়ে রয়েছে। সমস্ত দেহ তার প্যারালাইজ ধরা পড়েছে। ডাক্তারের কথা অনুযায়ী শৌকত আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না। রিমির বিয়ে হয়েছে আজ থেকে প্রায় 2 বছর আগে। আয়েশা হলো রিমির মেয়ে। মায়েশা মিম যখন আমাকে ছেড়ে চলে যায় তার 2 দিনের মধ্যে আমার কাছে একটি লেটার আসে। জানো সেই লেটারটি কিসের ছিল? তোমার দিদন মিম পাঠিয়েছে সেই লেটারটি। হ্যাঁ, সেটি ডিভোর্স লেটার ছিল। প্রথম আমি আর বিশ্বাস করতে কষ্ট হয়েছিল যে মিম আমাকে ডিভোর্স দিয়েছে, কিন্তু ধীরে ধীরে যখন বুঝতে পারি তখন সোজা চলে যায় ওর সাথে কথা বলতে, ক্ষমা চাইতে। তবুও যেন ও আমাকে
ডিভোর্স না দেয়, কিন্তু ওর বাড়িতে যাওয়ার পর একটিবারের জন্য ও আমার সাথে কথা বলতে পর্যন্ত আসেনি। শুধু ওর বাবাকে পাঠিয়ে দিয়েছিল আমার সাথে কথা বলতে। হঠাৎ আয়েশা জিজ্ঞাসা করে বসে, দাদু, ও দাদু, এরপর কি হয়েছিল? কে বলেছিল দেতুরে ভাবে তোমাকে? বলো না দাদু। শোকাত আবার বলতে শুরু করে, মেয়ের বাবা আমাকে শুধু স্পষ্ট ভাষায় বলেছিল আমি যেন ওর সাথে আর কোনো রকম যোগাযোগ রাখার চেষ্টা না করি। আরও বলেছিল, কথাটি বলতে চোখের কোণে জমা হওয়া জল স্রোত করে নিচে পড়ে যায় শুকোতে। আয়শা তার নিজের দাদু চোখের জল দেখে বলে ওঠে, ও দাদু, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আর কি বলছিল দিদুনের বাপ তোমাকে? আয়শা কৌতূহল দেখে শোকত আবারও গলা ধরায় বলতে শুরু করে, সিদ্ধানুর বাবা আমাকে বলছিল আর এক মাস পর নাকি মিমের বিয়ে দিবেন উনি ওনার পছন্দ করা একজন ছেলের সাথে। বিশ্বাস কর, কথাটি শোনার পর আমি নিজেকে বিশ্বাস করতে পারিনি। আমি ওনার পায়ে পড়েও কতবার কানত মিনতি করছি যাতে করে উনি মিমকে একটু বোঝান, কিন্তু উনি আমার একটা কথাও শোনেনি। শেষ কথাটি বলে শৌকত একটা দীর্ঘশ্বাস ছাড়ে। অপরদিকে রিমি শৌকতের ঘরে এসে শৌকতকে বলে, বাবা, কি হলো? ঘুমাওনি এখনো? বুঝেছি, দাদু নাতনি মিলে খুবই গল্প করাচ্ছে, তাই না? রিমির কথায় এক চিলটি হাসি হেসে শোকত বলে, আয়শা মামুনি, যাও এখন মায়ের সাথে, নইলে আমাকে একগাদা কথা শুনিয়ে দিয়ে চলে যাবে তোমার মা। রিমি বলে, এসো মামুনি, আমরা পড়তে যাই, এখন দাদুকে রেস্ট নিতে দিতে হবে, আবার পরে গল্প করবে, এখন চলো। মিম ছেড়ে যাওয়ার কারণ ছিল রিমি, কিন্তু শোকত মেয়ের মতো রিমির দায়িত্ব ত্যাগ করতে পারেনি রিমির আসল বাবা মায়ের মতো রিমিকে আবারও একবার ওনাদের জীবনের দিকে ঠেলে দিতে। অপরদিকেও রিমি শোকতের সন্তান না হলেও শোকতকে নিজে বাবার মতো সম্মান দিয়েছে রিমি।